সুধী দর্শক আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংলাপ অনুষ্ঠানে। বাংলাদেশের ইতিহাসে অর্থাৎ ৭১-এর পর সবচেয়ে বড় গণঅভ্যুত্থান ২৪শে জুলাই। দেখতে দেখতে পার হলো ২ বছর। বাক স্বাধীনতা, ভোটাধিকার এবং মৌলিক অধিকারগুলোকে যখন ছিল অধরা, ঠিক তখন প্রয়োজন পড়ে জুলাই বিপ্লবের। কোনো রাজনৈতিক ব্যানার কিংবা পরিচিত নেতার মুখ নয়, একদল শিক্ষার্থী রাজপথে নামেন সরকারি চাকরিতে কোটা প্রথা সংস্কারের দাবিতে। অহিংস এই আন্দোলনকে বিক্ষুব্ধ করে তোলেন শেখ হাসিনা নিজেই। তিনি বলেন, মুক্তিযোদ্ধার নাতিপুতিরা চাকরি পাবে না তো রাজাকারের নাতিপুতিরা পাবে। এই কথা শুনেই ক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। গতি বাড়ে আন্দোলনে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশে ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা করে ছাত্রলীগ। ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশের গুলিতে আবু সাইদ নিহত হওয়ার পর পাল্টে যায় আন্দোলনের চিত্র। শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনে যোগ দেয় বাংলাদেশের সব শ্রেণী পেশার মানুষ। বুলেট উপেক্ষা করে ঝাঁকে ঝাঁকে মুক্তিকামী জনতা নেমে আসেন রাজপথে। ৩৬ দিনের রক্তক্ষয়ী আন্দোলনে ১৪০০ মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে পতন হয় শেখ হাসিনার। স্বৈরাচার মুক্ত হয় বাংলাদেশ। শুরু হয় নতুন ইতিহাস। এখন প্রশ্ন হলো, ৭১-এর মুক্তিযুদ্ধের ৫৩ বছর পর আবারও কেন একটি গণ অভ্যুত্থান আসলো, কেন প্রয়োজন হলো বাংলাদেশে? এই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং সেই অভ্যুত্থানের পর যে আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা ছিল, সেই আকাঙ্ক্ষা প্রত্যাশার কতটাই বা পূরণ হয়েছে, সেই বিষয়গুলো নিয়েও আমরা আজকে আলোচনা করব। তাই আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি কেন আসলো রক্তাক্ত জুলাই। আর এই বিষয়টা নিয়ে এবং সেই সাথে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করবার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন, আমার ডানে আছেন জয়নুল আবেদিন শিশির, যুগ্ম সদস্য সচিব এনসিপি। জয়নুল আবেদিন শিশির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আছেন ডাক্তার রাকিব আল হাসান, ইয়ত লিডার ও রাজনৈতিক বিশ্লেষক। ডাক্তার রাকিব আল হাসান, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন। আপনারাও আমাদের এই আলোচনায় যুক্ত থাকবেন, এই প্রত্যাশায় আলোচনায় ঢুকতে চাই। একটু ডাক্তার রাকিব আল হাসানের কাছে একটু যেতে চাই। একটু একজন বিশ্লেষক, রাজনৈতিক বিশ্লেষক আছেন আমাদের সাথে। রাকিব আল হাসান, যদি বলি ১৯৭১ মহান মুক্তিযুদ্ধ, যেখানে যে কথাটা বারবার, মুক্তিযুদ্ধের যে মূল চেতনা, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, এই তিনটি চেতনা নিয়ে যে মুক্তিযুদ্ধ, ১৯৭১-এর মুক্তিযুদ্ধ প্রায় ৫৩ বছর অতিক্রান্ত হলো। এরপরে এত বড় একটা গণ অভ্যুত্থান, এত সব মানুষের আত্মোৎসর্গ কেন হলো, কেন আসতে হলো, কেন আসলো এমন রক্তাক্ত জুলাই? জি, আপনাকে ধন্যবাদ। আমার সহ-আলোচক এবং দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা। আপনি তো ৫৩ বছরের একটা লম্বা ফ্রেমওয়ার্ক দেখালেন। আমি আরও আগে ফিরতে চাই। ধরেন ৭৫ 15 আগস্ট কেন ঘটলো? আপনার তারপরে তো অনেকগুলা সেনাকু ঘটলো। তারপরে আপনি এরশাদের সময় তো ৯০ গণঅভ্যুত্থান হলো, সেটা আপনি মিস করলেন। যাই হোক, যেটা বলতেছিলাম, ধরেন আমাদের অভ্যুত্থানের চেয়ে এটা অনেক বড়। মুক্তিযুদ্ধের ব্যাপারটা হচ্ছে মুক্তিযুদ্ধের যে চেতনা, মানে ধরেন স্বাধীন বাংলাদেশ কি করে প্রতিষ্ঠা হলো, তো সেখানে আপনি যেটা বলছিলেন যে সাম্য, মানবিক মর্যাদাবোধ, সমতা, সব কিছু মিলেই তো আসলে মুক্তিযুদ্ধ হলো। তো মুক্তিযুদ্ধের ধরেন আমাদের ৭ই মার্চের আগ পর্যন্ত মুক্তিযুদ্ধের সবচেয়ে অবিসংবাদিত নেতা তো শেখ মুজিব ছিলেন। আবার দেখেন শেখ মুজিব ৭ই মার্চের পরে, আমি কন্ট্রোভার্সিয়াল আলাপে যেতে চাই না, ৭২-এর ১০ জানুয়ারি পর যখন দেশে আসলেন, তারপরে ওনার হাত দিয়ে তো বাংলাদেশের গণতন্ত্র হত্যা হলো। ৭৩-এর নির্বাচন যদি বলেন, ৭৪-এর বাকশাল, ৭৫ যদি বাকশাল বলেন, তারপরে সকল রাজনীতি দল নিষিদ্ধ করা, সংবাদপত্র নিষিদ্ধ করা নির্দিষ্ট গণ্ডির বাইরে। তো এখন তখন আবার সেই ৭৫ 15 আগস্ট, তো যারা 15 আগস্টটা ঘটিয়েছিল তারা তো নিজেদেরকে বিপ্লব বলে এটাকে। আবার আপনি দেখেন শেখ মুজিবকে যারা মেরেছিল তারা কিন্তু এমন না যে তারা মানে বিপক্ষ কোনো দলের, জাসদনা, তখন তো বিএনপি ছিল না, জামাতও ছিল না, তো যাই হোক, তো জাসদনা বা বিরোধীদের কোনো রাজনীতির নাম, তারাও মুক্তিযোদ্ধা। তার মানে আপনি কন্ট্রাস্টে যদি মিলান, সেটা হচ্ছে ধরেন মানুষ যে আকাঙ্ক্ষার জন্য আপনি যে বলছেন মুক্তিযুদ্ধ, প্রত্যেকটা ক্ষেত্রে ধরেন এরকম মানুষ যখন অনেক আকাঙ্ক্ষা নিয়ে একটা গণঅভ্যুত্থান হয়, বিপ্লব হয়, অনেক কিছু হয়, হ্যাঁ, তারপর যখন মানুষ এই প্রাপ্তিগুলো মিলতে পারে না, তখন মানুষ যেরকম দ্রুতই আশান্বিত হয়, আবার আশা হারিয়ে ফেলে দ্রুত। মানে আকাঙ্ক্ষা যখন জাগে, আবার আকাঙ্ক্ষা দ্রুত নেমে যায়। তো এটা প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে তাই। আপনি যদি পৃথিবীর প্রত্যেকটা বিপ্লব বলেন, গণঅভ্যুত্থান বলেন, রেজিম চেঞ্জ বলেন, প্রত্যেকটাতে তাই। তো আমাদের ৯০-তেও এরকম হয়েছিল। ৯০-এর পরে আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে হাঁটছিলাম, আবার একটা 1/11 ঘটলো। তারপর 1/11-এর পর তো আমাদের ১৭ বছরের যে একটা কাল শাসক, তারপর আপনি যেটা বলছিলেন যে আসলে এর বাইরে আসলে কিছু করার উপায় ছিল না, কারণ শেখ হাসিনাকে একটা রেগুলার প্রসেসের মধ্যে ক্ষমতাচ্যুত প্রত্যেকটি দরজায় তার বন্ধ ছিল। তো এখানে একটা গণ অভ্যুত্থান বলেন বা বিপ্লব, যদি বল বিপ্লব হয় না পূর্ণাঙ্গ বিপ্লব, যদি বিপ্লব হতো তাও এটা অবশ্যম্ভাবী ছিল। তো তারপরেও এখন অনেকে হিসাব নিকাশ মেলানো শুরু করে যে কি পেলাম না, অনেক কিছুই।
কিন্তু ধরেন আমি না অত মানে মানে আমি অত আশান্বিত হতে চাই না। কেন হতে চাই না? ধরেন আমরা তো আসলে এই যে 17 বছর পরে যে আমরা এখানে কথা বলতে পারতেছি, কারণ আপনি এখানে আমি উনি দুই পক্ষের মত হলেও সারাদিন যদি সরকারের সমালোচনা করে, তা তো সরকারের ওনাকে কোনোদিন গুম করবে না বা ওনাকে মামলা দিয়ে ঢুকাবে না। কিছু উচ্ছিষ্ট কিছু হতে পারে, কিন্তু ধরেন এত মেজর ক্রাইসিস উনি অন্তত ফিল করবে না যে আমাকে ভয়ে এখানে কথা বলবে না বা এখান থেকে বেরোলে আপনাকে সাদা গাড়ি দিয়ে সাদা পোশাকে নিয়ে যাবে, এটা হবে না। তো এই যে কথা বলার একটা স্বাধীনতা, ফ্রিডম, কিংবা আমাদের একটা ভোট বলেন, ইলেকশন বলেন, একটা ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া নর্মাল প্রসেসে, তো এই জাতীয় জিনিসগুলো যে পেয়েছি আমরা, তো এটা একটা বড় অর্জন। তার চেয়ে বড় অর্জন হচ্ছে ধরেন যে এটা কাল্ট আমাদের উপর চেপে বসছিল, শেখ হাসিনার মতো একটা দৈত্য, সে দৈত্যকে আমরা খেদিয়ে তাড়িয়ে দিলাম। এই দেশে আমরা বলতে, দেশের জনগণ তাকে খেদিয়ে তাড়িয়ে দিল। তাড়িয়ে দেওয়ার পরে ওখানে সে এখন হাউদাস করতেছে, এটা শুনে আবার আমরা খুব মজা পাচ্ছি। এখন এটা হচ্ছে একটা বড় প্রাপ্তি। এখন প্রাপ্তি কেন হয় নাই, বাকি আকাঙ্ক্ষাগুলো কেন হয় নাই, সেটাও অনেক কারণ থাকতে পারে, প্লাস মাইনাস অনেক কিছু হতে পারে, কিন্তু আমি মনে করি যে এটা হাউতাশগুলোকে মজা পাচ্ছেন নাকি আসলে ভীতি সঞ্চার হচ্ছে? কোন হাউতাশ? আমি শেখ হাসিনার হাউতাশটাকে বলতেছি। বার্ষিকী উপলক্ষে আমরা সেনাবাহিনী মোতায়েন করলাম, বিজিবি মোতায়েন করলাম। দেখুন কেন না মোতায়েন কেন করছি আপনাকে বলি, কেন করতে হয়েছে। সেটা হচ্ছে ধরেন শেখ হাসিনার যে আওয়ামী লীগ, এটা একটা সন্ত্রাসী সংগঠন। এখন এই সন্ত্রাসী সংগঠনের হাতে অস্ত্র আছে, ইলিগাল মানি আছে। এখন আমরা তো চাইবো না যে রাষ্ট্র তো সবচেয়ে বেশি প্রোটেক্টিভ মেজারটা নিয়েছে, কারণ রাষ্ট্র তো চাইবে না যে সে 2-5টা মানুষকে খুন করে ফেলুক, হাদির মতো কোনো একটা ঘটনা ঘটেছে। তো এটা একটা এক্সট্রা প্রোটেক্টিভ মেজার নেওয়া হয়েছে, সেটাও অন্য আলাপ। কিন্তু এটাকে তো সারা দেশের এদেশের মানুষ যে সম্মিলিতভাবে এটাকে প্রোটেক্ট করতেছে, এটা তো আমি মনে করি যে একটা বড় ঐক্যের প্রতিফলন। এটাই আসলে জুলাই চেতনা, এটাই একটা বড় অর্জন। আর ধরেন কি পাই নাই না পাই নাই, সেটা আবার যদি আপনি অন্য কনটেক্সটে যেতে চান, সেটা আমি পরে সেই বলবো। প্রশ্নটাই আসি, এত রক্ত আর এত জীবনের বিনিময়ে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন বা জুলাই যুদ্ধরা দেখেছিল এই দেশের মানুষ, এই বিগত 2 বছরে কতটা আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে? দেখুন সেখানে ধরেন সেখানে আমাদের অনেক ভুল ত্রুটি ছিল, যারা এই পুরো পার্টিসিপেটরি অংশে যারা ছিল, ধরেন রাজনীতি, সবার আগে রাজনীতি দলগুলো। এখানে ধরেন যে প্রসেসে অন্তর্বর্তীকালীন সরকার আসলে ওই সময় কোনো বিকল্প ছিল না ডক্টর ইউনূসের নেতৃত্বে। তারপরে ধরেন ডক্টর ইউনূস যদি আরো একটু শক্ত হতো, আরও একটু ফ্রি ফেয়ার হতো, নেপোটিজম না হতো, মবকে যদি আমরা একটু দমন করতে পারতাম, প্রত্যেকটি পলিটিক্যাল পার্টির মধ্যে একটা যদি আন্ডারস্ট্যান্ডিং থাকতো, হ্যাঁ। তারপরে ধরেন আমরা এই যে ছাত্র জনতার যে কথাটা আমরা বলি, তো ছাত্রদের সরাসরি ওখানে পার্টিসিপেট করে ওরা যদি বাইরে থেকে একটা প্রেশার গ্রুপ থাকতো, অংশগ্রহণ না করে যদি একটা সরাসরি রাজনীতি দল গঠন করতো, তাহলে আর বিতর্কের সুযোগটা থাকতো না। এরকম আসলে যদি কিন্তু অনেক কিছু রয়েছে, এখন যেটা হয়নি সেটা তো হয়নি। তবে আমরা মনে করি যে ধরেন এখন 2 বছর পরও যে আমাদের মধ্যে যে এই কমন যে স্পিরিটটা রয়েছে, আমরা মনে করি যে এই স্পিরিটটা যদি ধারণ করে, তাহলে আমি মনে করি যে বাংলাদেশ 56 বছরে যেটা পিছিয়ে গেছে, আমরা সেই পিছনের পথ থেকে সামনে হাঁটতে পারবো। যে জনাবদের শিশির, আমি এই প্রশ্নটা দিয়ে শুরু করতে চাই কিভাবে, এই যে বললাম এত জীবনের বিনিময়ে যে জুলাই অভ্যুত্থান হলো, সেই স্বপ্ন পূরণের পথে কতটুকু হাঁটছে বাংলাদেশ? ধন্যবাদ জয়নুল আপনাকে এবং আমার সহ আলোচককে এবং চ্যানেল এসের সকল দর্শক শ্রোতাকে। আজকে জুলাইয়ের শুরুতে আমি আজকে শুরুতেই স্মরণ করতে চাই জুলাই আন্দোলনের সেসব শহীদদেরকে, যাদের আত্মদানের মধ্য দিয়ে আজকে আমরা এই সুন্দর একটি বাংলাদেশ পেয়েছি এবং আমরা বাক স্বাধীনতা বা একটা পরিবেশ পেয়েছি। আরও স্মরণ করতে চাই সে সমস্ত আহত পঙ্গুত্ব বরণকারী জীবন্ত শহীদদেরকে। বিশেষ করে স্মরণ করতে চাই গত 17 বছর যারা গুম খুনের শিকার হয়েছেন সেই সমস্ত শহীদদেরকে স্মরণ করতে চাই। আর যদি বলেন মোটা দাগে, যদি আমি 3টা ঘটনাকে এখানে স্মরণ করতে চাই। প্রথমত হচ্ছে পিলখানায় আমাদের যে চৌকস সেনা অফিসারদেরকে হত্যা করা হয়েছে এবং বিনা দোষে যে সমস্ত জওয়ান ভাইদেরকে হত্যা করা হয়েছে, তাদেরকেও আজকে এখানে স্মরণ করছি শাপলা চত্বরে সে সমস্ত আলেম ওলামা এবং মুসল্লিদেরকে, যাদেরকে নির্বিচারে গুলি করা হয়েছে। স্মরণ করছি প্রখ্যাত আলেম মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর রায়ের পরে তার অনুসারীদেরকে যেভাবে পাখির মতো গুলি করা শহীদ করা হয়েছে, তাদেরকেও স্মরণ করছি। আরও কিছু মানুষের নাম না নিলে আজকে আমাদের অকৃতজ্ঞতা বোধ হবে। সেটা আমরা ইলিয়াস আলীকে স্মরণ করতেই হবে, চৌধুরী আলমকে স্মরণ করতে হবে, ছাত্রদল নেতা নুরুদ্দিন জনিকে স্মরণ করতে হবে, ছাত্রদলের সভাপতি নূর আলমকে স্মরণ করতে হবে, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের গুম ওই যে শিক্ষার্থী শিবির নেতা মোকাদ্দেসকে স্মরণ করতে হবে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শরীফুজ্জামান নোমানীকে স্মরণ করতে হবে। এই সমস্ত মানুষের আত্মদান এবং ত্যাগ তিতিক্ষার কারণেই কিন্তু একটা সম্মিলিত উদ্গীরণ ঘটেছে জুলাই। এই যে এতজনের কথা বললেন, এটা কি মূল কারণ, নাকি আপনার তো জুলাই যোদ্ধারা এত আন্দোলন করেছিল একটা কোটা সংস্কারের জন্য? আপনি কোটা তো 2008 সালেও কোটা সংস্কার আন্দোলন হয়েছে, 2013 সালেও হয়েছে।
2024 সালে এই আন্দোলন তো আমরা চাইলে মানে শেখ হাসিনা তো শেষ পর্যন্ত এই কোটা সংস্কার মেনে নিয়েছেন, তারপরে তো আমরা শেখ হাসিনার ওই পথে আর যাই নাই। যখন দেখলাম যে না, আমাদের ভাইদের লাশ পড়ে গেছে, লাশের সাথে আর কোনো কম্প্রোমাইজ হবে না, এখানে আর কোনো সংলাপ হবে না, আমরা তো এটা স্পষ্ট করেছি। শুধুই আমরা এখানে কোটা সংস্কার না, আমরা একটা তখনই রাষ্ট্রের মানে জাতি গঠনের জন্য এবং রাষ্ট্রের মুক্তির জন্য, জাতির মুক্তির জন্য আমরা সম্মিলিতভাবে রাস্তায় নেমেছি। দেখেন, প্রত্যাশা প্রাপ্তি নিয়ে অনেক কথা বলা হচ্ছে, আমি আসলে খুব ক্ষুদ্রভাবে দেখি জিনিসগুলো। আমরা আসলে অধিকার বঞ্চিত হতে হতে এমন মানে বঞ্চনার শিকার হয়ে গিয়েছিলাম। ভোটাধিকার তো আমাদের আছে, এটা আমরা ভুলেই গেছিলাম। একসময় ভোটাধিকার আমাদের প্রয়োগ করতে হবে, এটার আশাও আমরা হারিয়ে ফেলছিলাম। ভোট কেন্দ্রেও তো আমরা কেউ যাইতাম না। একটা সময় শেখ হাসিনার কাছে আমরা ফেসবুকে একটা স্ট্যাটাস দেওয়ার অধিকার চাইছিলাম, পাই নাই। আমরা যদি ফেসবুকে একটা স্ট্যাটাস দিতাম, 5-7 বার আগে এটা এডিট করতাম, তারপরে এডিট করার পরও আমাদের কারো স্ট্যাটাস যদি একটু কড়া ভাষায় হতো, তাদেরকে গুম করে ফেলা হতো, খুন করে ফেলা হতো, গ্রেপ্তার তো করতেই। তো ওই অধিকারটুকু আমরা পাই নাই। আর আজকের এই বাংলাদেশ দেখেন, আজকের এই বাংলাদেশ দেখেন, তাহলে আপনি দেখেন কতটুকু আমরা মানে হইতে পারছি। আমরা তো ওই অধিকারটুকুই চাইছিলাম যে বাংলাদেশের জনগণ বাংলাদেশের সিদ্ধান্ত নেবে। যখন বিগত 17 বছর এই দেশের প্রাইভেট ব্যাংকের কেএমডি হবে, যখন দিল্লি থেকে প্রেসক্রিপ্টেড করা হতো, এই বাংলাদেশের বিশ্ববিদ্যালয় কারা বিসি হবে, দিল্লির নমিনেশন থাকতো, বাংলাদেশের বিচার বিভাগে কে কোন বেঞ্চে কোন রায় দিবে, এই সিদ্ধান্তগুলো দিল্লি থেকে হতো। বাংলাদেশে এমপি আওয়ামী লীগের টিকিট পাওয়ার জন্য, বিমানের জন্য সবাই দিল্লি সফর করতো। ওই সমস্ত পরাধীন সময় তো আমরা দেখেছি। তো সেই তুলনায় যদি আজকে বাংলাদেশকে আপনি চিন্তা করেন, আমাদের মধ্যে অনেক দলাদলি আছে, দ্বিমত আছে, মত পার্থক্য আছে, তারপরও আমরা কিন্তু কিছু বাংলাদেশ প্রশ্নে কিন্তু সবাই এক। আজকে বাংলাদেশ প্রশ্নে সবাই এক, এর প্রমাণ কীভাবে পাবেন আপনি? আপনি যদি আজকে সীমান্তে পুশিন, বর্ডার কিলিং, রংপুর বিচ্ছিন্ন করে নেওয়ার যে ভারতীয় হুমকির প্রতিবাদে রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন, পেশাজীবী, বুদ্ধিজীবী ছাড়াও দেশের সাধারণ জনগণ, অরাজনৈতিক ব্যক্তিত্ব সবাই কিন্তু আমরা প্রতিবাদ করছি। প্রতিবাদ করছে না তারাই যারা বাংলাদেশকে বিশ্বাস করে না, বাংলাদেশ সার্বভৌমত্ব বিশ্বাস করে না, যারা অখণ্ড ভারতে বিশ্বাসী, যারা শুভেন্দু অধিকারীরা যখন বলে বাংলাদেশ দখল করে নেব, ওই সমস্ত মানে শেখ হাসিনার ভারত লীগ দলীয় প্যাডে যখন শুভেন্দু অধিকারীকে উদযাপন করে, তারাই বাংলাদেশ বিশ্বাস করে না। তো আমরা এইটাকে আপনি দেখেছেন কিনা যে ভারতের বিরোধী, আমরা বিশেষ যদি বলি অ্যান্টি বিরোধী একটা সিস্টেম, মানে অ্যান্টি ইন্ডিয়ান একটা যেটা বলে কি, যেটাকে পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশের মানুষের মধ্যে। কিন্তু আপনার কি দেখেছেন গতকালকে প্রায় একদিনে 1,40,000 ভিসার জন্য আবেদন করেছেন? আমি আপনাকে বলি, শোনেন, বাংলাদেশে যারা বিগত বছরগুলো গুম খুন করেছে, দেশে লুটপাট করেছে, অনেকেই বাংলাদেশে এখন তাদের এই লুটপাটের সুযোগ পাচ্ছে না, চাঁদাবাজি টেন্ডারবাজি করার সুযোগ পাচ্ছে না। এই সমস্ত আওয়ামী লীগের সংখ্যা তো কম না, তাদের সংখ্যা তো হত্যার যোগ্য 10 লাখ। ওবায়দুল কাদের কথা অনুযায়ী তো 10 লাখকে আমরা হত্যা করি নাই। তো আপনার ভিসার জন্য আবেদন করছে কয় লাখ? একদিনেই তো 1,40,000। আমি আপনার 3 লাখ দিলাম না। আপনি তো আপনার প্রশ্নটা তো আচ্ছা আমি বলবো, আমি আপনাকে বলি, আপনি খোঁজ খবর নেন না কারা এরা। কিছু লোক আছে তাদের মানে খুব জরুরি প্রয়োজনে চিকিৎসার জন্য ভারতে যান, কিন্তু আওয়ামী লীগের কত সংখ্যক লোক বা সাংগঠনিক লোকরা কতজন ভারতে আছেন? প্রায় সবাই, অসংখ্য। এই যে আপনি এখন এই 10 লাখ যে হত্যাযোগ্য যারা আমাদেরকে খুন করেছে, ওবায়দুল কাদেরের ভাষায় তাদেরকে আমরা হত্যা করে ফেলতাম, কিন্তু তাদের হিসেবে তো আমরা হত্যাই করে ফেলবো, তাদেরকে বলা হয়েছিল। তো 10 লাখ তো এখনো যায় নাই, গেছে নাকি? মনে তো হয় না। তো যাবে মনে হয়? আপনার কাছে কি মনে হয় তারা যাবে? 10 লাখ যাবে? যাওয়া উচিত কিনা? হ্যাঁ, বাংলাদেশ ছেড়ে যাবে? আমার মনে হচ্ছে যারা এই 10 লাখ যারা ভাবছিল তাদেরকে আমরা হত্যা করব, তাদের উচিত, বা ইন্ডিয়াও যারা আছে শেখ হাসিনা, তাদের উচিত আদালতে আত্মসমর্পণ করা। আমরা তাদের মতো পাষণ্ডদেরকে মানে হত্যা করে আমাদের হাতকে অপবিত্র করতে চাই না। আমার মনে হচ্ছে ছোট্ট একটা প্রশ্ন করে নিই জয়নাল শাসী, সেটা হচ্ছে জুলাই আন্দোলনে যারা সামনের সারিতে ছিলেন, মুখপাত্র হিসেবে ছিলেন, তারাও এখন জুলাই যারা, আপনি বিশেষ করে জুলাই যারা যোদ্ধা হিসেবে এনসিপিকে যারা ধরে নেওয়া হয়, নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সার্জিস, কিন্তু সেখান থেকে আমরা দেখলাম মুখপাত্র, একসময়ের মুখপাত্র উমামা ফাতেমা, তিনি
বের হয়ে গেছেন। তিনি একসময় তিনি একটি ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছেন যে তিনি বলেছেন বৈষম্য বিরোধী বলেছেন 1 মাস পর জুলাই যুদ্ধের সার্টিফিকেট দেব, পার পিস 50 টাকা। তো কালকে বুধবার তিনি স্ট্যাটাস দিয়েছেন এবং 1 মাস পর থেকে জুলাই আমার সম্পত্তি, আমি সবাইকে জুলাই যুদ্ধের সার্টিফিকেট দেব, পার পিস 50 টাকা। ভোট করার সময় সার্টিফিকেট প্রাপ্তদের সাথে জোট করব, দারুণ সব টাইটেল হবে, লেটস এসে জুলাইয়ের ফিনিক্স পাখি, জুলাইয়ের আবাবিল পাখি, জুলাইয়ের ইমাম, জুলাইয়ের মাস্টার মাইন্ড। তারপর প্রশ্ন করতে কেমন লাগলো আইডিয়াটা? দেখেন, আমি ওই যে নেত্রীর নামও নিতে চাই না, তবে নেত্রীর যে রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড, ওনারা যেভাবে মানুষকে ফ্রেমিং করে যে বিএনপি জামাত সব পেয়ে গেছে, তারপরে পেয়ে গেছে এনসিপি, সাধারণ শিক্ষার্থীরা কিছু পায় না, আমরা সাধারণ শিক্ষার্থী। উনি কিন্তু সাধারণ শিক্ষার্থী না, যে স্ট্যাটাসটা দিয়েছেন। উনি কিন্তু ক্ষমতাসীন দলের একজন নেত্রী। ওনার দলের একজন প্রতিমন্ত্রী আছেন জুনায়েদ সাকি, উনি তো গণসংহতি আন্দোলনের ছাত্র সংগঠন করতেন। তো জুনায়েদ সাকি এখন এই জুলাই আন্দোলনের ফসল অনুযায়ী উনি কিন্তু প্রতিমন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন। এবং সাকিবের ওয়াইফও কিন্তু যে সংস্কার কমিশনের জায়গায় নেত্রী হয়েছেন। এবং ওনাদের দলের মানে অনেক নেতারাই সরকারের বিভিন্ন পদে বিভিন্ন কমিশনে পদায়িত হয়েছেন। এত একটা ছোট সংগঠন মানে এত বেশি পদায়িত হয়েছেন মনে হয় বিএনপি জোট সঙ্গীদের মধ্যেও খুব কম এবং ইন্টারভিউর মধ্যেও খুব তার কম। মানে কি তিনি কি তো কোনো উনি স্বার্থতন্ত্রের কারণে বেরিয়ে গেছেন? যেটা করেন, যখন উনি জুলাইয়ের সাথে জুলাই নিয়ে যখন কথা বলেন, তখন উনি বঞ্চিতদের কাতারে গেলে উনি সাধারণ স্বীকৃতি হয়ে যান। আর যখন বিএনপির সাথে ওনাদের দল আন্ডার টেবিল নেগোসিয়েশন করেন, তখন খুবই আহত হন। আমাদের দলের আমির জুনায়েদ সাকিকে কেন প্রতিমন্ত্রী দেওয়া হলো, কেন মন্ত্রী দেওয়া হলো না? তো এখন জুলাই তো সবচেয়ে বেশি পেয়েছেন ওনারা। ওনাদের দলের বাংলাদেশে মানে গণপ্রতিনিধিত্ব কতটুকু করে? আর সরকারে ইন্টারিমে বর্তমান সরকারেও ওনাদের স্টেক কি কম? প্রশ্নগুলো তো ওনাদেরকে আমরা করা উচিত ছিল যে 1400 শহীদ ফ্যামিলি তারা কি পেল আর আপনাদের দল কি পেল, বা আপনার 1400 শহীদ ফ্যামিলির জন্য দলগতভাবে আপনারা কি করেছেন? সব দোষ দিয়ে দিবে এনসিপিকে। নিজের দল থেকে তো অনেক কিছুই আপনারা করেছেন। আপনার ইন্টারিমের সময় কার অন্তর্ভুক্তি ছিল না? এই যে 14 দল যারা ফেসে ছিল তারা ছাড়া তো সবাই ইন্টারিমের সময় বিভিন্ন কাজ করেছে। বাংলাদেশের বাম সংগঠনগুলো তো বিভিন্ন কমিশনে ছিল, বিভিন্ন ভার্সিটির বিসি হয়েছে। দায়িত্ব এখন সব নিতে হচ্ছে এনসিপিকে। কেন নিতে হচ্ছে? শোনেন, আমি বলি এনসিপি দায় নিতে প্রস্তুত, কারণ জুলাইয়ের যত অর্জন এর মধ্যে এনসিপি মনে করে এই অর্জন সকলের মধ্যে এনসিপিরও ক্ষুদ্র অর্জন হলেও আছে। তো যদি বিশাল ব্যর্থতা হয়, সেই ব্যর্থতার ভারত এনসিপি পোর্শন অনুযায়ী নিতে চায়। কিন্তু সমস্যাটা হচ্ছে বাংলাদেশের কিছু গোষ্ঠী, বাকি সকল গোষ্ঠী জুলাইয়ের সকল সুবিধা নিতে চায়, কিন্তু ব্যর্থতার দায়ভার শব্দ এনসিপির। শব্দ এনসিপি। আচ্ছা, একটু যেতে চাই ডাক্তার রাকিব, মেহের আফরোজ শাওন, যে আপনারা চিনেন তাকে সবাই নামেই, তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন, মন খারাপ থাকলে যেমন আস্তে করে লেখা যায় জুলাই সিডিআই, তেমনি মন খুব ভালো থাকলে হো হো করে হাসতে হাসতে জুলাই সিডিআই লেখা যায়। আমার বাবা এত কিছু ভেবে কাজ নেই, আর যেহেতু 1 জুলাই তাই আমিও লিখলাম জুলাই ... তো ওনার এই বক্তব্যকে আপনি কীভাবে দেখছেন? এমন এক সময় জুলাইয়ের যদি বলি জুলাই আন্দোলনের 2 বছর অতিবাহিত হলো, তার এই বক্তব্য, তার এই মন্তব্যটাকে আপনি কি? আপনাকে আবারও ধন্যবাদ। আমি এই বিষয়ে আসতেছি, তার আগে আমি আরেকটা বিষয় একটু আপনাকে অ্যাড্রেস করি, সেটা হচ্ছে ভিসার যে ইস্যুটা আমি একটু ক্লিয়ার করি। দেখুন, এখানে আপনি 1,40,000 যে ভিসা অ্যাপ্লাই করেছে, এখানে অনেকেই বলতেছেন, ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন যে যেসব মানুষগুলো পোস্ট দেয় দিল্লি না ঢাকা, তারাই কেন এম্বাসিতে লাইন দেয়। আমার প্রথম প্রশ্ন হচ্ছে কি, দিল্লি না ঢাকা যে মানুষগুলো পোস্ট দেয় তারাই যে ভিসার জন্য লাইন দিচ্ছে, এটা আপনি শিওর হলেন কীভাবে? তার মানে আপনি এখানে ফ্রেমিং এবং প্রোপাগান্ডা ছড়াচ্ছেন, 1 নম্বর কথা। সেকেন্ড কথা হচ্ছে কি, ধরেন আপনার দিল্লি না ঢাকা, এটার মিনিং হচ্ছে কি, ধরেন দিল্লির যে মসনদে বসে এখানকার রাজনীতি, এখানকার ইন্টারনাল জিনিস কন্ট্রোল করা, এটার সাথে দিল্লি না ঢাকা পাবলিক ডিপ্লোমেসি ইন্ডিয়া যাওয়ার সাথে পাবলিক রিলেশনের কোনো সম্পর্ক নেই। 2 নম্বর বিষয়। 3 নম্বর বিষয় হচ্ছে, ধরেন এতদিন ভিসা বন্ধ ছিল, ভিসা করার মৌলিক অধিকার না, ভিসা হচ্ছে একটা প্রিভিলেজ। একটা দেশ কাকে ভিসা দিবে না দিবে এটা তার ইন্টারনাল ব্যাপার। বাট যেহেতু আমাদের একটা প্রতিবেশী রাষ্ট্র, একটা প্রতিবেশী সুলভ সম্পর্ক রাখা দরকার ছিল, তারা নিজেদের জন্য এর ভিসাটা বন্ধ রেখেছিল, আবার এখন তারা এটাকে চালু করে দিল। কথাটা এই জন্য উঠেছে কিনা যে অনেক সময় বলতে ইন্ডিয়া বয়কট, ইন্ডিয়ার জিনিসপত্র বয়কট, ইন্ডিয়াকে বয়কট। না, এটা তো ফ্রেমিং করতেছেন আপনি, যে টোনটা আপনি দেখেন, টিউরিংটা দেখেন। বলতেছেন যে যারাই বলতেছে দিল্লি না ঢাকা, তারা আবার ভিসার জন্য লাইন দিচ্ছে। আপনি কিভাবে শিওর হলেন? আমার প্রথম প্রশ্ন যে সেটা। এখন ব্যাপারটা হচ্ছে, ধরেন দিল্লি না ঢাকা আর হচ্ছে কি ভিসার যে ব্যাপারটা, দেখুন আমাদের যেহেতু ভারত আমাদের নিকটতম, সবচেয়ে নিকটতম প্রতিবেশী, তো সেই জায়গায় ধরুন আমাদের মানুষ চিকিৎসার প্রয়োজনে যায়, ঘুরতে যায়,
অনেকের ব্যবসায়িক কাজে যায়, অনেকের আত্মীয়স্বজন সেখানে রয়েছে। তো গত 2 বছর তো ট্যুরিস্ট ভিসাটা বন্ধ ছিল, যেটা সবচেয়ে অ্যাভেলেবেল ভিসা। তো এখন আবার ধরেন ওই যে পলাতক আমলি ওখানে পলাই আছে, তাদের আত্মীয়স্বজন তো এখানে, তাদের আত্মীয়স্বজন যাওয়ার জন্য এখন লাইনটা বাড়তেছে, অনেকে চিকিৎসার জন্য যেতে পারতেছে না, তো সেই লাইনটা বাড়তেছে। সুতরাং এটাকে করে আসলে আলটিমেটলি যারা এগুলো করে তাদের উদ্দেশ্যটা হচ্ছে কি খারাপ, নিয়তটা খারাপ। তারা এখানে ওইটাই আসলে এখানে এস্টাবলিশ করতে চায়, ইন্ডিয়ান হেজিমনিটা এস্টাবলিশ করতে চায়। আবার এখানে আরে দিল্লি না ঢাকা, এখানে পাবলিক রিলেশনের সাথে পাবলিক ডিপ্লোমেসির সাথে কোনো সমস্যা তো নাই। ইন্ডিয়ার সাথে আমার তো, ইন্ডিয়া তো আমার শত্রু দেশ না। কথা হচ্ছে কি তার যে আধিপত্য, সেই আধিপত্যকে আমি চ্যালেঞ্জ জানাচ্ছি, সেই আধিপত্যকে আমি সমালোচনা করছি, ক্রিটিসাইজ করতেছি। এবং তার সরকার যদি আমার সরকারের সাথে, আমার দেশের জনগণের সাথে যদি একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখে, তাহলে আমিও তার সাথে রাখবো, আমিও তার সাথে যুদ্ধ বাঁধাতে যাচ্ছি না। কিন্তু এটা করতেছে কারা? এটা করতেছে এই জুলাই বিরোধী শক্তিটাকে, তারা এটাকে ফ্রেমিং করে। তাদের ওই শিশির ভাই যেটা বলছে না, যে শুভেন্দু অধিকারী বা অন্যান্য যে গোষ্ঠী, ভারতের যে এখানে এক্সটেন্ডেড লিগ বা আওয়ামী লীগের যে এখানে এক্সটেন্ডেড লিগ ওখানে, তো সেটা এখানে যে রাজনীতি করতে চায়, তারা এই রাজনীতির সুযোগটা খোঁজে। তো আমরা এই সুযোগটা তাদেরকে দিতে চাই। যে প্রশ্ন যদি আসি, এবার সেকেন্ড বিষয় হচ্ছে মেয়র আফরোজ শাওনের বিষয়টা। দেখুন, মেয়র আফরোজ শাওন হচ্ছে হুমায়ুন আহমেদের কন্যাই তো না? হুমায়ুন আহমেদের বান্ধবী, বলেন না, মেয়ের বান্ধবী না কন্যা? হুমায়ুন আহমেদের মেয়ের বান্ধবী, ও আচ্ছা, পরে কন্যার বান্ধবী। আচ্ছা, পরে স্ত্রী হয়েছে। তো এখন হুমায়ুন আহমেদ 30 বছর আগে একটা লেখা লিখছিল যে শাওন তুমি গু খাও, আবার তাও এটা বলছে তুমি 3 দিনের বাসি গু খাও। এখন দেখেন, মানুষ তার প্রিয়তমাকে ফুল দেয়, চকলেট দেয়, টেডি দেয়, পুকি দেয়, কিন্তু হুমায়ুন আহমেদ তার স্ত্রীকে দিলে গু খাও। এখন হুমায়ুন আহমেদকে অনেকে সস্তা লেখক বলে, যে হুমায়ুন আহমেদের লেখার কোনো ডেপথ নাই, কিন্তু আমি মনে করি যে হুমায়ুন আহমেদের কথাটা ডেপথ আছে, কারণ 30 বছর পর এটা রিলিভেন্ট যে শাওন আসলে গুয়ে খায়। এখন দেখেন, এই শাওন, মেহের আফরোজ শাওনদের মতো আরও কিছু আছে এরকম আওয়ামী কালচারাল ফ্যাসিস্ট লীগের, তারা হচ্ছে সুযোগ খোঁজা শুরু করতেছে। এখন দেখেন তার যে এই যে বয়ান, জুলাই কেন্দ্রিক আসলেই সে অনেক চুলকানি শুরু করে, বিভিন্ন অনলাইন টকশোতে, পডকাস্টে গিয়ে জুলাই কেন্দ্রিক ফ্রেমিং করা, এবং বিশাল মানে জুলাই তার অনেক ক্ষতি করে ফেলছে, লাশের রাজনীতি, হাবিজাবি অনেক কিছু। এবং যার পডকাস্টে করে সে আজকে আমার সাথে টকশোতে আপনার এখানে থাকার কথা, কিন্তু সেও আজকে পালিয়ে গেছে, কোনো কারণ ছাড়া সে পালিয়ে গেছে। যদিও তার সাথে সবাই বসতে আপত্তি জানে, আমার কোনো আপত্তি নেই, কিন্তু সে আজকে আমাকে ফেস করতে পারে না আর কি। যাই হোক, তো এখন ওই তার পার্টনার, মানে আইডিওলজিক্যাল পার্টনার, অন্য পার্টনার বলিনি আমি। তো সেই জায়গা থেকে এই জুলাই চিডিআই যে বলতেছে, ব্যাপারটা হচ্ছে ধরেন এগুলো তো আসলে সমালোচনা করার কিছু না, ক্রিটিসাইজও করার কিছু নাই, কিন্তু তারা হচ্ছে ধরেন ওই যে তাদের আপা, ওই আপা যে আসতে পারতেছে না, সে আপার গাত্রদাহটা আসলে এই জুলাই কেন্দ্রিক আসলে মেটানোর একটা তাদের একটা মানে কি বলবো এটাকে, তাদের একটা খায়েশ। তো সেই খায়েশটা আসলে এই জনগণের মানুষ আসলে, আপনি ফেসবুকে দেখেন, ফেসবুক কিন্তু মানে সে সিডিআই লিখতে লিখতে, তার যে পাল্টা সিডিআই লিখতে লিখতে, মানে আগামী জুলাইতে তার একটা কোনো নতুন কিছু পয়দা হয় নাকি না, এটা আসলে আল্লাহ ধন্যবাদ। কিন্তু মেহের আফরোজ শাওনের কথাই বাদই দিলাম, কিন্তু আপনি নিশ্চয়ই শান্তা ফারজানাকে নিশ্চয়ই চিনেন। সেটা হচ্ছে নতুন ধারা বাংলাদেশের ভাইস চেয়ারম্যান, বিএনপির পক্ষে অনেক বক্তব্য দিয়েছেন তিনি, আমরা দেখেছি নির্বাচনের আগে বিএনপির পক্ষে, কিন্তু তিনি আবার জুলাই ঘৃণা স্তম্ভ উদ্বোধন করেছেন, জুতা নিক্ষেপ দেখলাম। ওই আমি দেখছি, এগুলোকে গুরুত্ব দেওয়ার কিছু না। আপনি যার কথা বলছেন তাকে আমি শুধু অনলাইনে টিকটকে দেখি, রিলসে দেখি, কিন্তু এখানে মেয়র আফরোজ শাওন সরকার সবাইকে আমি একটা জিনিস একটু ক্লিয়ার করতে চাই। ধরেন আপনি যে, আমরা তো জানি যে আমেরিকাতে খুব বাকস্বাধীনতা, আমরা সবসময় উদাহরণ দিই পাশ্চাত্য মিডিয়া টিডিয়া, পাশ্চাত্য দেশগুলোকে উদাহরণ হিসেবে আমরা টানি, আমাদের দেশে যখন কম্পারিজন আমরা করি, আপনি সেখানে হোয়াইট হাউসে দেখবেন যে একেবারে ডোনাল্ড ট্রাম্প, এর আগে বারাক ওবামা, সবাইকে একদম তুলতুল করে ফেলে, কিন্তু আপনি কি, এবং কি জুতাও মারে, অনেক কিছু ডিল মারে, কিন্তু এটা ওদের প্র্যাকটিস। কিন্তু আপনি কি জানেন যে আমেরিকাতে আপনি কখনো কমিউনিজম নিয়ে কোনো কথা বলতে পারবেন না, তার সে লিমিটেশনটা আছে। আপনি ওখানে কিউবা নিয়ে কোনো কথা বলতে পারবেন না। সুতরাং আমাদের বাংলাদেশে যেরকম মুক্তিযুদ্ধকে নিয়ে প্রশ্ন করা যা এটা সুযোগ নাই, তেমনি আমি মনে করি যে জুলাইয়ের এই রক্তাক্ত জিনিস, এই দৃশ্যমান জিনিস নিয়ে আমি মনে করি যে সরকারকে এগুলোকে ডিল করতে হবে। আমি শেষ করি 10 সেকেন্ডে, সেটা হচ্ছে কি এই মেয়র আফরোজ শাওনদের মতো আরও কিছু সাগি এই সোশ্যাল মিডিয়াতে, আমি আসলে এদেরকে নিয়ে সমালোচনা করার প্রশ্নই আসে না, যেটা আপনার টপিকটা তুলছেন এই কারণে আমি তুললাম, কারণ এদেরকে নিয়ে কথা বলার কোনো রুচিবোধ আমাদের নাই। তো আমি এটা বলতে চাই, সেটা হচ্ছে তারা এই জনগণকে উস্কানি দিচ্ছে, তারা চায় যে ওই উস্কানির ফাঁদে কোনো একটা গোষ্ঠী এখানে সুবিধা নেই। আমি মনে করি যে সরকার এগুলোকে তদন্ত করে সরকার এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, এটা সরকারের প্রতি আমাদের আহ্বান। দর্শক, ছোট্ট একটা বিরতি দিয়ে যাচ্ছে, আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেলের সংলাপ অনুষ্ঠানে। এতক্ষণ আপনারা আমাদের সাথে ছিলেন, বাকি সময়টাও আমাদের সাথে থাকবেন সেই প্রত্যাশায় জয়নাল আবেদিন শিশিরের কাছে যেতে চাই। জয়নাল আবেদিন শিশির, আপনাদের এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম গতকালকে সম্ভবত গিয়েছেন গণকবরে, সেখানে তিনি একটি বক্তব্য দিয়েছেন, জুলাই অভ্যুত্থানের 2 বছর পার হলেও এখনও অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলে অভিযোগ করেছেন। জুলাই হত্যার বিচার নানাভাবে বাধাগ্রস্ত করা হচ্ছে। এই ক্ষেত্রে কি এনসিপির দায় দেখেন না কার দায় দেখেন আসলে?
দেখেন, আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটু ওই যে ফেসিস্ট লীগ মেয়র আফরোজ শাওন থেকে শুরু করে যারা যারা মানে শেখ হাসিনার জন্য মায়া কান্না করে, শেখ হাসিনা বাংলাদেশে আসবে, বাংলাদেশ মানে লাশবে, হাসবে না লাশবে, মানে শেখ হাসিনা তো লাশ হওয়ার জন্য আসবে, তো লাশবে, এই ধরনের আশা দেখে তাদের উদ্দেশ্যে বলতে চাই, মানে আমি মাঝে মাঝে বিএনপির প্রতি মানে আসলে আমি রাগ করে ফেলি যে একটা লোক শেখ হাসিনা সে বাংলাদেশে আসতে চায়, অথচ বিএনপি মুখ খুলে বলতেছে না আমরা আপনাকে নিয়ে আনতে চাই। সবাই তো বলছে আসো। না, সবাই বলছে আসো। বিএনপির স্ট্রংলি বলা উচিত যে একটা লোক আসতে চায়, আমরা বাধা দিতে চাই না তাকে, আমরাও আনতে চাই। বরং বিএনপির উচিত একটা কমিটি করে দেয়া। বিএনপির মধ্যে তো কিছু আওয়ামী লীগ মনা লোকজন আছে, যেমন মানে ফজলুর রহমান আছে, নীলুফা মনি আছে, তারপরে হচ্ছে আরো কিছু লোকজন আছে, রাশেদ খানটান আছে। তো এদেরকে নিয়ে মেয়র আফরোজ শাওন, আনিস আলমগীর, মাহবুব আজিজ, পান্না, এই সমস্ত কিছু খুচরা লোকদেরকে দিয়ে একটা কমিটি, অভ্যর্থনা কমিটি করে ফেলা উচিত। তোমাদের এই টাইম দিলাম, হাসিনারা 3 মাসের মধ্যে আনবা, 6 মাসের মধ্যে আনবা, যদি না আনতে পারো তাহলে কিন্তু তোমাদেরও বিচার হবে, আর যদি আনতে পারো তোমাদের পুরস্কার আছে, হাসিনারা তোমরা আনতে পারছো। এইভাবে আমাদেরকে জ্বালাতন করো না, প্রতিদিন আসবে সে আসবে বলে আসে না, আজকে 2 বছর হয়ে গেছে। তার তো আমাদের খুব দরকার, তার সাথে অনেক আমাদের এখনো তো অনেক হিসাব কিতাব বাকি আছে। কিন্তু আসলে তো আমি যদি বলি, বিবিসির একজন সাংবাদিক আকবর হোসেন তিনি বলেছেন শেখ হাসিনা আসলে বা আওয়ামী লীগ ফিরে আসলে জামায়াত আর এবং এনসিপির ভীতি বেশি, ভয় বেশি। দেখেন, আমি আপনাকে বলি সন্ত্রাসীরা যখন সন্ত্রাসীরা যখন কোনো রাজ্য প্রবেশ করে বা কোনো এলাকায় প্রবেশ করে, সাধারণত মানুষ তার ব্যাপারে সতর্ক থাকে, কিন্তু এর মানে না তাকে ভয় পায় বা তার কাছে কোনোভাবে উন্নতি স্বীকার করে, বরং তাকে কিভাবে অ্যারেস্ট করা যাবে, পরাস্ত করা যাবে, পাকড়াও করা যাবে, এই ব্যাপারে একটু সতর্ক থাকে। এই ব্যাপারে এনসিপি জামাত একটু বেশি সতর্ক। হ্যাঁ, সাধারণত আমরা বেশি সতর্ক, কারণ সে এখনো মনে করে যে এনসিপির মতো ছাত্র সংগঠন বা ছাত্রদের কারণে সে বেশি প্রতিরোধের শিকার হচ্ছে, জামাতের কারণে প্রতিরোধের শিকার হচ্ছে। বিএনপিকে কিছু কিছু জায়গায় সে মনে করে যে না, বিএনপির সাথে আগেও রাজনীতি করছি, কিছু কিছু রাজনীতি সমঝোতা করা সম্ভব। তো আমরা মনে করি বিএনপি কি সে সুযোগ দিতে চাচ্ছে বলে মনে হয়? এটা মানে ডিপেন্ড করে। বিএনপি মাঝে মাঝে কয়েকজন নাম এক পা ইন্ডিয়াতে, এক পা চায়নাতে, এক পা বাংলাদেশে, বিএনপিতে কয়টা পা এটাও বুঝি না, আবার কোন দিকে কোন পা দেয়, কেউ বলে আরেক পা প্যান্টাগনে দিয়ে রাখে। তো এখন বিএনপি আসলে এটা নির্ভর করে কোন সময় কোন পা কোন দিকে দিবে। তো আমরা মনে করি বিএনপি যদি আসলে দেশের জনগণের মানে পালস বুঝতে পারে, বিএনপি এই ধরনের সুযোগ দিবে না, এবং এই আশাটাই আমরা বেশি রাখি। এটা ছোট্ট করে আসবো আপনার কাছে একটা প্রশ্ন রয়ে গেছে, যদি প্রশ্ন কোনটা শেষ হয় না, আপনি যেটা বলছিলেন যে আসলে জুলের মানে গণহত্যার বিচার যে জিনিসটা, কার দায় বেশি? এখানে দেখেন, আমি মনে করব যে ইন্টারিমের দায় বেশি এখানে। কারণ আমরা ইন্টারিমের কাছে কি চেয়েছি? প্রথম চাইছি হচ্ছে মানে গণহত্যার বিচার, সংস্কার এবং নির্বাচন, তিনটে কিন্তু আমাদের মোটা মানে দাবি ছিল। তো ইন্টারিমের দায় কেমনে দিবেন? ওখানে তো আপনাদের উপদেষ্টা ছিল। আপনি কি মনে করছেন আমি কি বলতেছি শুধু এটা মানে একক দায়ী কারো ব্যক্তি? টোটাল আমি এটার পুরো ফর্মেটটাকে দায়ী করছি। দেখেন, আমি আপনাকে বলি, যখন 5 আগস্ট ফেসিস্ট শেখ হাসিনা পালিয়ে যায়, ফেসিস্ট শেখ হাসিনার কিন্তু রাষ্ট্র কাঠামো কিন্তু পালায় না, তারা কিন্তু তখনও বহাল তবিয়তে তারা যে কাজটা করে, তখন আমাদের যে বিদ্যমান মানে পলিটিক্যাল পার্টিগুলো রয়েছে যারা 17 বছরের নিপীড়নের শিকার এবং আমাদের জুলাইয়ের অন্যতম অংশীদার, তাদেরকে বিভ্রান্ত করে। কীভাবে বিভ্রান্ত করে? তাদেরকে প্রথমে ক্যান্টনমেন্ট নিয়ে যায়, ক্যান্টনমেন্ট নিয়ে যাওয়ার পরে তাদেরকে দ্বিতীয়বার বিভ্রান্ত করেছে যুবলীগ নেতা চুপ্পুর কাছে নিয়ে যায়। আপনি অবাক হবেন, আমরা যদি জুলাই বিপ্লব না করতে পারতাম, আমরা কি আসলে মনে করেন বেগম জিয়াকে কি যুবলীগ নেতা চুপ্পু মুক্তি দিত? তাহলে এখন আপনি আমাকে বলেন, যুবলীগ নেতা চুপ্পুর কাছে কেন বেগম জিয়ার কাছে এই মানে পুরাতন এত এক্সপিরিয়েন্স পলিটিক্যাল পার্টির নেতারা মুক্তিরা চাইলেন? আরে সে তো অ্যারেস্ট হওয়ার কথা ওই আপনাদের সামনে, এবং সে কারাগারে যাওয়ার কথা, যে কারাগারে যাওয়ার কথা তার থেকে আপনি মুক্তি চাইতেছেন আমাদের সেই সমস্ত যাদের জন্য আমরা মানে জীবন দিলাম। অনেক আইন দেখাইতে পারেন, অনেক আইন দেখাইতে পারেন, সংবিধান দেখাইতে পারেন। আমি এগুলোতে যাই না ভাই, কারণ আমরা মানে সংবিধান দেখে তো আর এখানে একটা বিপ্লব হয় না। বেগম জিয়ার মুক্তি হয়েছে বিপ্লবের কারণে। আর একটা জিনিস দেখেন, যে বিএনপি বিপ্লবের অংশীদার, আমরা প্রথম বিএনপিকে বললাম বিপ্লবের সরকার, বিএনপি না করলো, ওইতে বিদ্যমান যে শেখ হাসিনা কাঠামোগুলো বিএনপিকে প্রতারিত করলো। দ্বিতীয় বললাম জাতীয় সরকার, সবাই মিলে আসেন একসাথে আমরা জাতীয় সরকার করি, বিএনপি সেটা তো না করলো, বিএনপি ইন্টারিম সরকারে রাজি হলো, সম্মিলিতভাবে হলো গেল। দেখেন, যে বিএনপি বিপ্লবের অংশীদার এবং সে এখানে বড় স্টেক, তখন তো এনসিপি হয়নি, সে 7 তারিখে 5 তারিখে আপনার শেখ হাসিনা পালিয়ে যায়, এখন এটার ঘটনা এসে 7 তারিখে 9 পর্যন্ত থেকে নির্বাচন দাবি করে। আমি তো অবাক হয়েছি, আপনি নির্বাচন দাবি করবেন কেন? আপনার তো নির্বাচন আয়োজক হওয়ার কথা।
কেন প্লেয়ার কি নিজে আসবে? আমি আপনি তো বাংলাদেশে আপনি নির্বাচন আয়োজক মানে আপনি নির্বাচনের কমিশন প্রধান হন, আমি সেটা মেন করি নাই। আপনি কার কাছে দাবিটা করলেন তখন কার কাছে আমরা নির্বাচন দাবি করলেন? প্রথমত হচ্ছে যদি আমরা জাতীয় এই ধরনের বিপ্লবের পরে জাতীয় সরকার খুব কম সময় 3 মাসের মধ্যে করার মানে 3 মাসের মধ্যে একটা ইলেকশন দিতে পারতো। আপনি দেখেন এই যে ইন্টারিম 18 মাস সময় নষ্ট করলো, কোনো সংস্কার করতে পারলো না, কিছুই করতে পারলো না, একটা ইলেকশন দিল, ইলেকশন পরে আবার এখন তারেক রহমান এসে বলতেছে যে আসেন আমরা সবাই জাতীয় ঐক্যমত করে তুলি। তো ওটা তো 5 আগস্টে আপনার বলা হয়েছিল জাতীয় ঐক্যমতের জন্য, আবার তো এখন আপনি ডাক দিলেন। আপনি তো পারবেন না। কেন পারবেন না? কারণ শেখ হাসিনার যে পুলিশ লীগ, আমলা লীগ, বিচারপতি লীগ, বিচারক লীগ, মিডিয়া লীগ, কারো কি আপনি অপসারণ, বিচার এবং শাস্তির আওতা নিয়ে আসছেন? কিছুই করেন নাই। শেখ হাসিনার পুরো ফেসিস কাঠামো বিদ্যমান। এই জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনূসও অনেক আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারেন নাই, উনি অনেকাংশে ব্যর্থ হয়েছে। আমি স্বীকার করি ব্যর্থতা। এটা কেন হয়েছে? নয়তো পুরাতন কাঠামো, ফেসিস কাঠামো। তারেক রহমান সাহেবও দেখবেন যদি এটা চেঞ্জ না করে, সংস্কার না করে, আমি একদম ওপেন বললাম, উনিও ওনার পুরোপুরি উনি সফল হবেন না। 50% উনি ওনার প্রত্যাশা পূরণ করতে পারেন কিনা আমি এই নিয়ে সন্দেহ। এবং এটা যদি এই জায়গায় যদি এখন এই মুহূর্তে যদি জামাত আমিরকেও বসাই দেওয়া হয় বা নাহিদ ইসলামকেও বসাই দেওয়া হয়, রেজাল্ট একই আসবে। তা উপায়টা কি? উপায় হচ্ছে আপনি সংস্কার করতে হবে। এখানে আপনি কালসাপ যদি আপনি বগলের নিচে রাখেন, মনে করেন কালসাপ আপনার কথা শুনবে, তাকে ভালোবাসা দিয়ে মানুষ করবে। আপনার কি মনে হয় বিএনপি সংস্কারের বিপক্ষে? বিএনপি এখনো বিএনপির মধ্যে অনেক মানে দোটানা রয়েছে। তারা কি পুরাতন ফেসিস্ট কাঠামো সাথে চলবেন নাকি এটা মূল পাল্টন করবেন? যেন আমাদের কোনো সিদ্ধান্তে আমরা মানে একদম অটুট। আমরা মনে করি এই ফেসিস্ট কাঠামো সংস্কার না করলে এই বাংলাদেশ রাষ্ট্রের স্থায়ী কোনো সমাধান আসবে না। অসংখ্য ধন্যবাদ ডাক্তার রাকিব। আপনার কি মনে হয় যে উনি যে একটু অভিযোগ করলেন 5 আগস্ট, অভিযোগগুলো যে জাতীয় সরকার গঠন করতে রাজি হলো না বিএনপি, কিন্তু এতদিন নির্বাচনের পর বিএনপির চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এখন সবার ঐক্যমত চায়, ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করতে চায়, তাহলে তখন হলে তো মনে হয় আরো 2 বছর আগে হতো, এই ঝামেলাটা হতো না। উনি বলে আমি আপনাকে শোনেন, সেটা উনি ফার্স্টে বলছিলেন যে বিএনপি কেন নির্বাচন চাইলো। বিএনপি নির্বাচন চেয়েছে কারণ একটা যখন সরকার মানে কোনো গভর্নমেন্ট যদি পড়ে যায়, পার্লামেন্ট যদি ভেঙে যায়, তার একটা নিয়মতান্ত্রিক প্রক্রিয়া 3 মাসের মধ্যে ইলেকশন চাইতে হবে। বিএনপি তার নিয়মতান্ত্রিক দাবিটা এসে চেয়েছিল, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে কি যে দেখুন প্রথমে কিন্তু পার্লামেন্টে ক্যান্টনমেন্টে কিন্তু জামাতে আমির গিয়েছিলেন, ছাত্র উপদেষ্টারা গিয়েছিলেন। তো সেখানে না ছাত্র উপদেষ্টারা সবার পরে গিয়েছেন এবং এটা পলিটিক্যাল পার্টিগুলো নিয়ে গেছে। আসিফ নজরুল সাহেব ওনাদেরকে নিয়ে গেছে, আসিফ নজরুল ওনাদেরকে নিয়ে গেছে। এখানে মূল যে এখানে মাস্টার মাইন্ড এই বিপ্লব নষ্ট করার পেছনে আসিফ নজরুল এবং সেটাই বললাম, আসিফ নজরুল নিয়ে গেছে। এখন আসিফ নজরুল ছাত্ররা আচ্ছা শুনেন, আমি বলি, আমি আপনাকে বলি, শুনেন কথা শুনেন। আপনি বলছেন আসিফ নজরুল নিয়ে গেছে, আসিফ নজরুল যে 2 ছাত্র উপদেষ্টাকে তো নিয়ে গেল ফার্স্টে। ওগুলো ভুয়া ছিল 2টা, মানে আসল সমন্বয়ক নেয় নাই। আচ্ছা তো এখন সেটা যদি হতো তাহলে ধরো এখানে বিপ্লব মানে যে গণ অভ্যুত্থানে আপনাদের কেন্দ্রীয় সমন্বয়ক ছিল না, আপনাদের সাথে ডিসকাশন করে দিয়েছে, সমন্বয়কদের বাদ দিয়ে সেটা আমি বলতেছি তো ওনাকে আগে দুজন ভুয়া সমন্বয়ক আসিফ নজরুলের নেতৃত্বে আপনার যুবলীগ নেতা সেটা দায়ভার তো অন্য কেউ নেবে না। না সেটা দায়ভার তো অন্য কেউ নেবে না, সেটা দায়ভার যেহেতু তখনকার পুরো কন্ট্রোলটা আপনাদের হাতে ছিল, তাহলে দায়ভারটা প্রথম কন্ট্রোল, তাহলে দায়ভারটা আপনাদের না, রেসপন্সিবিলিটি তো আপনাদের। না কন্ট্রোল আমাদের হাতে ছিল না, সেটা ছিল না, আপনারা হারাই ফেলেছেন, সেটা তো অন্য লাভ। কিন্তু আপনারা তো 5 আগস্টের একদম লিডিং পর্যায়ে ছিলেন, তাহলে আপনাদেরকে বাদ দিয়ে 2জন ভুয়া সমন্বয় কি করে না? আমি এখানে যেটা আপনাকে একটু মানে সাপ্লিমেন্ট দিই, ডিসএগ্রি করছি না। এখানে যে জিনিসটা করছে যে পুরাতন যে ফেসিবাদী কাঠামোটা, তারা আমাদের ওই পলিটিক্যাল পার্টিগুলোর নেতৃত্বে তো আন্দোলনটা হয় না, হয়েছে ধরেন এখানে মোটা দাগে ছাত্র সংগঠনগুলোর নেতৃত্বে। এখানে যদি ছাত্রদল, ছাত্র শিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যদি একসাথে জিনিসটা ডিল করতো এবং পলিটিক্যাল পার্টিগুলো যদি সাথে সাথে থাকতো, আরও অনেক মেচুর কাজ হইতো। বরং পলিটিক্যাল পার্টিগুলো জানে না এত বড় একটা বিপ্লব কীভাবে হয়ে গেছে। অনেকে ধরেন আমি মানে আজকে সম্মান, ওনাদের সবার প্রতি আমার সিনিয়র নেতার প্রতি সম্মান আছে। অনেক সিনিয়র নেতারা তো হাউমাউ করে কাঁদতেছিলেন খুশিতে, কেউ মানে 5-7 দিন পাগলের মতো প্রলাপ করছিলেন, খুশিতে বক্তব্য দিচ্ছিলেন। মানে আপনি জামাতের নেতা বলেন, বিএনপি নেতা বলেন, অনেকের অবস্থাটা এরকম হয়েছে, বিশ্বাসই করতে পারছিলেন না বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। মানে ওনাদের ওই সময় ওই ম্যাচুরিটিটা ওনারা দেখাতে পারেন না, যেটা হচ্ছে ওনাদেরকে বিভ্রান্ত করে ফেলছেন। ওকে আমি আপনার সাথে একমত। শোনেন এখন হচ্ছে ধরেন গেল একটা, তো এই কারণে হচ্ছে ধরেন এই কারণে এখন এটা তো ধরেন দায়ভারটা তো আপনাকে নিতে হবে। তা আমি মনে করি ধরেন বিএনপি তার নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় তার নির্বাচনটা চেয়েছে। এখন আপনি বলছেন ওই সময় জাতীয় সরকার কেন করলো না? শোনেন ব্যাপারটা হচ্ছে ধরেন এই ধরনের গণ অভ্যুত্থানের পরে যে পৃথিবীতে প্রত্যেকটি গণ অভ্যুত্থানে আপনার সিনিয়র দেখেন স্ট্রাকচার ভেঙে পড়ে। ধরেন আপনার যদি আমরা আরব বসন্তের সাথে আমাদের তুলনা করে তিউনিশিয়ার পরে, তিউনিশিয়ার নতুন সংবিধান লেখার পরে ওই দেশ ঠিক হয় এখনো ঠিক হয়নি। তারপরে দেখেন মিশরে দেখেন মুরসি আসলে 13 সালে এখনো পর্যন্ত চলতেছে আর্মি শাসন সরকার।
তারপরে ইয়েমেন, সিরিয়া, এগুলো গৃহযুদ্ধ চলতেছে, এখন গৃহযুদ্ধ চলতেছে, সশস্ত্র যুদ্ধ চলতেছে। তো সেই জায়গা থেকে ধরেন আমাদের আর খারাপ পরিস্থিতি হতে পারতো, আমাদের আর্মি কু হতে পারতো, কুয়ের পর কু হতে পারতো। তো এই জায়গাটা আমি মনে করি যে এই জায়গাটা না হয়ে যে ইলেকশন হলে, এই কারণে আমি ডক্টর ইউনূসকে ধন্যবাদ দিতে চাই। এবং এটা না হওয়ার কারণে আমি মনে করি যে ইলেকশনটা হয়েছে এখন আপনি যে বলছেন যে এখন ঐক্যমতের কমিশন, ভাই এটা তো একটা ভালো প্র্যাকটিস। আমি একটা উদাহরণ আপনাকে দিই, ধরেন এই যে বিএনপি যে ফার্স্টে ব্যাংক রেজুলেশন 9/18 যে বিতর্কিত ধারাটা ফার্স্টে রেখেছিল, বাতিল করে দিল। না ফার্স্টে যে রেখেছিল, দেখুন আপনি রেখেছেন কোনো যুক্তি ছাড়া বিএনপিটা রাখলো, কোনো ব্যাখ্যাও দিতে পারলো না। কন্টিনিউয়াসলি আমরা কিন্তু সমালোচনা করে যাচ্ছিলাম, আপনার লাস্ট অংশতে আমি এই সমালোচনা করছি ফুয়াদ ভাইয়ের সাথে। এখন দেখেন বিএনপি কিন্তু লাস্টে পার্লামেন্টে বাতিল করে দিল। তো এই যে একটা সৌহার্দ্যপূর্ণ ডেমোক্রেটিক পরিবেশ, ডেমোক্রেটিক সার্ফেসের পরিবেশ, এনভায়রনমেন্ট, এটা কি বাংলাদেশে কখনো ছিল? তো এই পরিবর্তনটাকে আমি মনে করি পুঁজি করতে চাই। এবং ধরেন আপনি আরেকটা জিনিস দেখেন যে মাননীয় প্রধানমন্ত্রীর পার্সোনাল তহবিল থেকে প্রত্যেকটি আসরের জন্য 20 কোটি টাকা করে বরাদ্দ দিচ্ছে। মানে সরকার দলীয় এত টাকা কখনো পেত না। ইভেন স্পিকার সাহেব বলছে যে আমি 40 বছর ধরে পার্লামেন্টে আসি, 7 বার আমি বিজয়ী, আমি কখনো কানা পড়া পাইনি। তো এই যে পরিবর্তনের যে হাওয়াটা, রাতারাতি সবকিছু চেঞ্জ হবে, কিন্তু আমরা মনে করি যে এই পরিবর্তন হাওয়াটা যে এটা জুলাই আসার কারণে হয়েছে, বা যে পরিবর্তনের যে সংস্কারটা। এখন ধরেন আপনারা এখন সংস্কারের ক্ষেত্রে আমার একটু দ্বিমত আছে। দ্বিমতটাই কি ক্ষেত্রে সংস্কার দ্বিমত না, প্যাটার্নটার ক্ষেত্রে দ্বিমত। প্যাটার্নটার ক্ষেত্রে অনেকে মনে করে যে জুলাই কেন্দ্রিক যে সংস্কারগুলো হয়েছে, এই সংস্কারগুলো হইলে যে বাংলাদেশ একদম ঠিক হয়ে যাবে, আমি এটা মনে করি না। কেন মনে করি না আপনাকে বলি, আমাদের আরও অন্য লেভেলের সংস্কারে যেতে হবে। ধরেন আমি উদাহরণ দিই, সাউথ কোরিয়া, গ্রিস, আর্জেন্টিনা, এই দেশগুলো যে অর্থনৈতিক পুনর্গঠন কীভাবে ঘটেছিল, ধরেন ছোট্ট একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন। ধরেন আমাদের কিছু এখন সরকারি ব্যাংক আছে, এই ব্যাংকগুলোর যে পরিমাণ তারল্য সংকট, আপনি যদি ওদের মান হিসাব করে দেখেন, এদের বেতন দেওয়ার মতো টাকাও নাই। এখন ধরেন কালকে যদি প্রাইম মিনিস্টার সিদ্ধান্ত নেয় যে এই ব্যাংকগুলো বন্ধ করে দিব, এটা উচিত সিদ্ধান্ত, যদি বন্ধ করে দিতে চায় উনি কি পারবে? সেটা পারবে না। কারণ হচ্ছে জানেন, আমরা জাতিগতভাবে হচ্ছে কি অপরচুনিটিস্ট এবং ইমোশনালিস্ট, এবং এই জাতিকে এটা আমি দায়ভার আমিই নিচ্ছি, জাতি বলতে আমিও আছি এটার মধ্যে। এখন এই জাতিকে আপনি ধরেন সব একদিনে গিলাতে পারবেন না, কারণ আমাদের আবার গোল্ডফিশ মেমোরি। ধরেন আপনাকে আরেকটা উদাহরণ দিলে আপনি বুঝবেন। ধরেন আপনি আজকে যে রাস্তায় জ্যাম পড়ছেন আধা ঘন্টা, আপনার জরুরি কাজ, আপনি দেখবেন সরকারের গাইড লেগে কিছু রাখবেন না, পরের দিন আবার আপনি এই 30 মিনিটে জ্যাম 10 মিনিটে চলে গেলে সরকারকে থ্যাংক ইউ দিবেন। তো আমাদের মনস্তাত্ত্বিক দিকটা সেরকম। তো আমরা মনে করি ধরেন এই মনস্তাত্ত্বিক দিকটাকে ঠিক রেখেই এই যে একটা এখন সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পার্লামেন্টে লাস্টে বাজেট কেন্দ্রিক হয়েছে, এবং বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর একটা সুন্দর কথা বলেছেন যে আমরা বিরোধীদের জন্য অনেক কিছু বিরোধী করেছি, এখন আমরা প্যাকেজ আকারে সবগুলো প্রত্যাহার করে নিলাম যাতে টাইম নষ্ট না হয়। তো এই যে একটা ন্যাশনাল কনসেনসাস তৈরি হয় প্রত্যেকটি ক্ষেত্রে, এটাকে আমি মনে করি যে জুলাইয়ের মূল স্পিরিট। এটাকে ধারণ করে আমি মনে করি যে প্রত্যেকটি রাজনৈতিক দল এগিয়ে যাবে, এবং এটাকে ধারণ করে আমি মনে করি যে ফেসিবাদকে ঠেকাবে, এই কালচারাল। সেক্ষেত্রে আরেকটা সংসদে একটি স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রীকে আহ্বান জানিয়েছেন বাংলাদেশে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় 1.5 বছরের শাসনামলে হওয়া দুর্নীতির অভিযোগ তদন্তের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। দুর্নীতি তদন্তের জন্য প্রধানমন্ত্রীকে তিনি অনুরোধও করেছেন। তদন্ত কি আসলে ডক্টর ইউনূসের বিরুদ্ধে হবে? না, এটা আসলে ডক্টর ইউনূস বলতেছিল পুরো ওনার টিমটাকে। এটা একটা আমি আপনার সাথে যোগ করে 1 মিনিটে, সেটা হচ্ছে ধরেন মানে অনেকেই প্রশ্ন তুলছে, ধরেন এটা যে কোনো সচেতন নাগরিক প্রশ্ন তুলছে যে ইউনূস কি মানে প্ল্যান করে কি ডক্টর তারেক রহমানের ক্ষমতা দিয়ে চলে গেছে কিনা, এটা কোনো প্ল্যানের অংশ ছিল কিনা। কারণ হচ্ছে কি বিএনপির নেতারা তো অনেক সময় বলেছেন যে লন্ডনে গিয়ে ট্রফি তারেক রহমানের হাতে তুলছে, আবার বিরোধী দলেরা অভিযোগ করেছে। এক্ষেত্রে আমি মনে করি ধরেন মানে ভুল তো মানুষই করবে, না? এবং ধরেন এই ইউনূসের আমলে ধরেন আপনি তাকে ঢালাওভাবে ব্ল্যাঙ্ক চেক দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ এই ইউনূসের সরকারটা 90% মানুষের জনসমর্থন নিয়ে এসেছিল, এবং ধরেন তারা যে আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারেনি, তাদের কোথাও গাফিলতি ছিল, কোথাও দুর্নীতি ছিল, কোথাও অপব্যবহার ছিল, কারণ এটা তো কিছু প্রমাণ আমাদের মধ্যে আছে। টিএবি রিপোর্ট করেছে 12,000 কোটি টাকা ঘুষের লেনদেন হয়েছে, সুইস ব্যাংকে 41% বৃদ্ধি পেয়েছে, তার মানে আপনার অপকর্মগুলো ঘটেছে, এগুলো তো হাওয়ায় হয়ে আসে নাই। তো এই জিনিসগুলো যে তদন্ত করবে, একটা ট্রান্সপারেন্সি রাখার জন্য আমি মনে করি এটা বিএনপি শুভ উদ্যোগ। একই সাথে প্রিভিয়াস যে 17 বছরের যে হাসিনার যত কিছু আছে, দুর্নীতি, অপব্যবহার, সবকিছু ব্যাপারে আমি মনে করি যে সরকার স্ট্রিক্টলি একটা উদাহরণ ক্রিয়েট করবে। না হলে কি আমি আপনাকে বলি 10 সেকেন্ড শেষ করে দিই, সেটা ধরেন আমরা অনেকেই 111 গভর্নমেন্টের সাথে সরকার তুলনা করে। আপনি দেখেন 111 গভর্নমেন্ট কিন্তু ফার্স্টে একটা সেনাকুর মাধ্যমে আসছিল, পরবর্তী তাদের মেইন টার্গেট ছিল যে ভারতের প্রেসিশনে, দিল্লির প্রেসিশনে আমলিতে ক্ষমতা দিয়ে চলে যাবে, এবং কারা ক্ষমতা দিয়ে চলে গেছে তারা আজ পর্যন্ত বাংলাদেশে ফেরেনি। তার মানে কি এটা পুরো ক্লিয়ার এক্সিট পয়েন্ট, আপনাকে আমার ক্ষমতা বসেন, আপনাকে এক্সিট পয়েন্ট দিয়ে চলে গেলাম। এই সরকার আমলে তো অন্যান্য উপদেষ্টা পালিয়ে যায় নাই, তারা দেশে রয়েছে, ডক্টর ইউনূস প্রোগ্রাম করতেছে, বিভিন্ন উপদেষ্টা এখানে এখন টকশোতে এসে কথা বলতেছে। সুতরাং যারা সবাই যে অপব্যবহার করেছে তা আমি বলবো না, যারা করেছে স্পেসিফিকলি যাদের কারণে আমাদের এই স্পিরিটটা অপব্যবহার হয়েছে, তাদেরকে কাঠগড়া আনাটা মনে করি যে সরকারের জন্য, সরকার নৈতিক ভিত্তিটা সরকারকে শক্তিশালী করে। ধন্যবাদ। কিন্তু সেই ক্ষেত্রে যে সেবা খাতে দুর্নীতির কথা নিয়ে তদন্ত করতে বলা হয়েছে, সবকিছু ক্ষেত্রে, হামের ক্ষেত্রে সবকিছু ক্ষেত্রে বলা হয়েছে, সেটা না আমি সেটাই চাই, শুধু হামের ক্ষেত্রে না, হামের ক্ষেত্রেও চাই, এবং শুধু তাই না, এই যে আমেরিকার সাথে যে চুক্তিটা হয়েছে সেটার ব্যাপারে আমি মনে করি যে এই পার্লামেন্টে সেকেন্ড অধিবেশন
অধিবেশন শেষ আমাদের বাজেট কেন্দ্রিক, পরবর্তী অধিবেশনে এমন করে কথা উঠেছি। একই সাথে এই যে আমাদের চায়না যে কি কি কথা হয়েছে সব বিষয় নিয়ে কথা হচ্ছে, তাহলে ধন্যবাদ। আমার কাছে সময় একদম নেই। এক মিনিটে একটি প্রশ্ন উত্তর জেনে নিতে চাই জয়নাল শিশির কাছে। সেটা হচ্ছে, একটি অভিযোগ উঠেছে এনসিপি নেতাদের বিরুদ্ধে, তারা হোটেলের ভাড়া না দিয়ে 12 লাখ টাকা ভাড়া না দিয়ে তারা পালিয়ে গেছেন, এরকম একটি বক্তব্য আসছে। ওটা অভিযোগ এসেছে, আমাদের দলের ঊর্ধ্বতন একটা কমিটি করে দেওয়া হয়েছে। উপযুক্ত তদন্ত, যদি তদন্ত প্রমাণিত হয় তাদের ব্যাপারে উপযুক্ত শাস্তি নেওয়া হবে। এ ব্যাপারে দল জিরো টলারেন্স, দলের মধ্যে কোনো দুষ্ট লোকের জায়গা হবে না, এটা দল অলরেডি স্পষ্ট করেছে। মানে 8 মাস ধরে এরকম একটা মোচ মস্তি করতেছে এনসিপির নেতারা, জানতেন না? এনসিপির নাম ব্যবহার করে অনেকে করে থাকে, এখনো তদন্ত রিপোর্ট আসুক, আসলে আমরা এটা ব্যাপারে স্পষ্ট করব। অসংখ্য ধন্যবাদ। আমার কাছে সময় নেই। দর্শক, দুজন আলোচক আমাদের সাথে ছিলেন, আপনারা নিশ্চয়ই তাদের আলোচনা শুনেছেন। জয়নাল আবেদিন শিশির, যুগ্ম সদস্য সচিব এনসিপি, ডাক্তার রাকিব আল হাসান, ইউথ লিডার ও রাজনীতি বিশ্লেষক, দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনারা ধৈর্য ধরে আমাদের আজকের এই আলোচনা দেখবার জন্য আপনাদের প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি, এবং সেই সাথে আগামী রবিবার থেকে বৃহস্পতিবার একই সময়ে চ্যানেলের সংলাপ অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।